জীবনে সফল হতে গেলে কিন্তু নিজের উপর ভরসা রাখা আর বিশ্বাস রাখাটা কিন্তু ভীষণ জরুরি। যে কোনো পরিস্থিতির মধ্যে যে যাই বলুক না কেন, তুমি যদি নিজের প্রতি ভরসা রাখতে পারো আর তুমি যদি জানো যে তুমি সঠিক পথে চলেছো, তাহলে কিন্তু একদিন না একদিন তুমি ঠিক নিজের লক্ষ্যে পৌঁছতেই পারবে। নমস্কার বন্ধুরা, রিতার রোজ নামচার আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। কয়েকদিনের অসুস্থতা কাটিয়ে আবার চলে এলাম তোমাদের সঙ্গে সুন্দর করে একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমার কেন ভালো লাগলো সেটাও কিন্তু শেয়ার করো। তো জীবনে আমি দেখেছি সঠিক জীবনসঙ্গী পাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যতই গুণী হও না কেন, যতই তুমি বুদ্ধিমান হও না কেন, যতই তুমি পরিশ্রমী হও না কেন, সঠিক জীবনসঙ্গী না পেলে তোমার জীবনের আর যাই হোক না কেন সুখ থাকবে না। সাফল্য তুমি পেতেই পারো, কিন্তু সুখ, জীবনের সুখটা কিন্তু ভীষণই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর সুখ ছাড়া কিন্তু আমাদের জীবনটা কিন্তু একদম মরুভূমির মতো, ধুধু বালুর শাঁসির মতোই কিন্তু হয়ে যায়। তো এই যে জীবনের সুখী হওয়ার জন্য কিন্তু সঠিক জীবনসঙ্গিনী নির্বাচন করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে সবসময় সেটা আমাদের হাতে থাকে না, বা আমরা সেইটা করেও উঠতে পারি না। যাই হোক, এখানে সঠিক বলতে আমার ইচ্ছা, আমার রুচি, আমার পছন্দ অপছন্দ যার কাছে গুরুত্ব রাখে তাকে আমি বুঝিয়েছি। হতে পারে সে অতটাও হয়তো ধনী নয়, অতটাও হয়তো রূপবতী বা রূপবান নয়, অতটা বোধহয় গুণী নয়, কিন্তু তোমাকে যদি সে বুঝতে পারে, তোমার ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা, কষ্ট দুঃখ, ভালো মন্দ মুহূর্ত, যেটা তুমি চাও, যেটা তুমি চাও, ছোট্ট ছোট্ট বিষয়গুলো যে খেয়াল রাখে, সেই হচ্ছে তোমার সত্যিকারের জীবনসঙ্গী। সে হতে পারে স্বামী বা হতে পারে স্ত্রী। অনেকেই ভাবে যে আমার স্বামী যাই ইনকাম করুক না কেন, ভালো করুক মন্দ করুক, এই যে আমি এত হাসি খুশি, এত খুশি খুশি মনে থাকি, তার একটাই কারণ হচ্ছে এই মানুষটা আমার অনেকটাই খেয়াল রাখে। আমার ইচ্ছা অনিচ্ছা, কষ্ট দুঃখ, ভালো লাগা মন খারাপ সব কিছুর খেয়ালটা কিন্তু এই মানুষটা রাখে। সেই জন্যেই জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, আমি কিন্তু কখনোই খুব একটা মন মরা হয়ে বা মনক্ষুণ্ণ হয়ে থাকি না, কারণ সেই মানুষটা আমার খেয়াল রাখে। পৃথিবীতে একজন তো আছে যে আমার খেয়াল রাখে, যার কাছে আমার ব্যথা, আমার কষ্ট, আমার আনন্দ এগুলো গুরুত্ব রাখে। এই জন্যে আমি মনে করি আমি হয়তো পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী বা সবচেয়ে ভাগ্যবানদের মধ্যে একজন। তো দেখো, এখানে কিন্তু আগের দিন তোমার দাদা নিয়ে এসেছিলো একটু চেরি, আর আমাদের এখানে তো চেরি খুব একটা পাওয়া যায় না। তো চেরিটা কিন্তু পেয়ে মেয়েরা ভীষণ খুশি হয়েছিল। আর কয়েকদিন ঠিকমতো ব্লগ দিতে পারছি না, কারণ শরীরটা আমার ভীষণ খারাপ। আর আমি যখন শরীর খারাপের মধ্যে দিয়ে এই সময়টার মধ্যে দিয়ে যাই, তো তোমার দাদা বলে বিছনা থেকে ওঠার দরকার নেই, যতটুকু না করলে নয় ততটুকুই তুমি করো, বাদ বাকিটা আমি করব। এইটুকু বলার মতো একটা মানুষ যে আমার জীবনে আছে, এইটা আমার কাছে অনেক বড়, অনেক অনেক বড় ব্যাপার। হয়তো সে আমাকে অনেক বেশি টাকা পয়সা ধন দৌলত দিতে পারে না, সুন্দর একটা গাড়ি, দামি শাড়ি হয়তো তার সে দেয় না, বা আমি নিই না তার কাছ থেকে। চাইলে সে দেবে, অবশ্যই দেয়, কিন্তু আমি নিতে চাই না তার কাছ থেকে। কিন্তু তার এই যে আমার প্রতি তার এই যে ভালো একটা অনুভব, সে যে আমাকে এতটা ভালো রাখার চেষ্টা করে, এটা আমার কাছে অনেক। তো এখানে এই যে জোর করে খাইয়ে দিচ্ছে, আমি বললাম তুমি যে খাইয়ে দিচ্ছ, তোমার ভিডিওগুলো যদি শেয়ার করি কী হবে ফেসবুকে? বলছে না না, এরকম করো না, আমার মান সম্মান চলে যাবে। তো আমি বললাম মান সম্মান চলে গেলে তাহলে তুমি এগুলো করছো কেন? বলছে এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার, তুমি সেটাকে কেন পাবলিক করবে? তো যাই হোক, তোমাদেরকে একটু দেখালাম যে সত্যি কথা বলতে মানুষটা আমার কতটাই খেয়াল রাখে। আসলে আমার ভীষণ অসুস্থতার মধ্যে দিয়ে কাটছে কদিন, মাঝে মাঝে এত কোমর যন্ত্রণায় ভুগি, আর বিশেষ করে পিরিয়ডসের প্রথম একদিন এত যন্ত্রণায় কষ্ট পাই। তো এই বেশ কিছুদিন ভালো ছিলাম, মাঝে দেখছি এই মাসটা আমার ভীষণ কষ্টের মধ্যে যাচ্ছে। তো সেই জন্য ওই যেটুকু কাজকর্ম না করলে না, ওইটুকুই কাজকর্ম করেছি। 2-3 দিন বিছনাতেই বসে আছি। বসে আছি মানে আমার ওই যে প্রিয় কাজ সুতো সেলাইটা নিয়ে বসে আছি বেশ কদিন ধরে। আর একটা রুমাল কিন্তু কমপ্লিট করে ফেলেছি, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করেছি, দেখেছো। তো আমার হাতের কাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে রান্নাবান্না না করলেই নয়, ওই যে আমার 2টো ছানাপোনা আছে না, তাদের একটু ভালো মন্দ না হলে আবার খেতে ইচ্ছে করে না। আমার ছোটো মেয়ে যেমন এই যে লাউয়ের খোসা ভাজি ভীষণ ভালোবাসে, তো কোমর যন্ত্রণা নিয়েও কিন্তু এইগুলো সরু সরু করে কুচি এরকম করে ভাজতে হয় তার জন্যে। আমার বাচ্চারা যে সবসময় মাছ মাংস না হলে খায় না এমনটা না, ছোটো ছোটো কয়েকটা জিনিস আছে যেগুলো ওরা ভীষণ পছন্দ করে। যেমন আমার বড় মেয়ে ভেন্ডি ভাজিটা ভীষণ ভালোবাসে, ছোটো মেয়ে ওই যে লাউয়ের খোসা ভাজিটা ভীষণ ভালোবাসে। তো শাশুড়ি ডাকাডাকি করছিল, এই যে চলে এসেছি আম নিতে এখানে। তো এইখানে দেখো আমগুলো কিন্তু বেশ বড়, তো আমগুলো দিয়ে আম ডাল খাওয়া যাবে। বেশ বড় বড় আম হয়েছে, আর এই আমগুলো না কেমন পাকলে পরে পোকা পোকা হয়ে যায়, ওই জন্য নিয়ে গেলাম 2টো, একটা শাশুড়ির একটা আমার। তো এখন এই যে আম পাড়তে এলাম, আর এই দুপাশেই কিন্তু একপাশে পুকুর আর একপাশে খাল, মানে আমগুলো দেখো সব জলে পড়ছে। তো তোমার দাদা বেশ কয়েকটা আম নিয়েছে, যদিও আমগুলো ভালো না, একদমই বাজে, বিশ্রী রকমের টক। তারপরেও নিজেদের গাছের আম দুটো একটা একটু খেতে মন চাইলো, তো চলে এলাম। দেখো আমগুলো পাড়ছে আর সব ওই পুকুরের মধ্যে গিয়ে পড়ছে, সব আমগুলো মানে জলে
জলের মধ্যে গিয়ে আর কি হারিয়ে যাচ্ছে। তো আমগুলো পেড়ে লাভ হচ্ছে না, সব দেখো এই যে পুকুরে পড়ছে, তো ওখান থেকে তোলা ভীষণ মুশকিল ব্যাপার। তো যে কটা পাওয়া গেল সে কটা নিয়ে, আসলে আম পাড়াটাতেই কিন্তু মজা বেশি, খেতে আর কি মজা। এই যে নিজের গাছে আম পাড়া, এটার মধ্যে কিন্তু বেশ একটা আনন্দ আছে, ঠিক কিনা বলো? তো দেখো কত গাছ, আর তার নিচে কিন্তু এই যে দেখো সব এই যে খালের জলে গিয়ে পড়ছে, আর এগুলো তুলে আনা ভীষণ মুশকিলের ব্যাপার। আর এই কচু গাছের মধ্যে হয়ে মানে আমগুলো পড়ছে, তো তো তোমার দাদা বললো যে চুল কাচ্ছে পাতা। আমি বললাম চলো, নেমেছো যখন আর দরকার নেই, উঠে পড়ো এবার। তো ওই যে দেখো এত এত আম গাছে আম পড়লেও কিন্তু আম পাওয়া যাচ্ছে না, সব আম হয় পুকুরের মধ্যে না এই খালের মধ্যে গিয়ে পড়ছে। তো আমরা খুব একটা দিকে আসি না, কারণ এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসা আর আমার ভালোও লাগে না আসতে আর জলের মধ্যে। তো তোমার দাদা এই যে বলছে একটা নেট নেট এরকম করে ভালো করে রিং করে নিয়েছে একটা লোহা, আর নেটটাকে এরকম জড়িয়ে বলছে এভাবে আমগুলো পারবে। তো শাশুড়ি মা বাবা ডাকাডাকি করছে, তো ওই নেটটা বানিয়েছে, বললো ঠিক আছে ননদরা আসলে সবাই মিলে একসঙ্গে আম পেড়ে বেশ মজা করা যাবে। তো যখন আম পাড়া হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আবার শেয়ার করবো যে আমগুলো পাড়া হচ্ছে। আমগুলো খেতে অতটা ভালো না বলে আমার এখানে আসতেও ইচ্ছে করে না, আমি ওই একটু হিমসাগর আমটাই বেশি ভালোবাসি, অন্য আম আমার সত্যিই খেতে ইচ্ছে করে না। আর টক আমি খেতে পারি না বলে ও আম খেতেও ইচ্ছে করে না। আর মেয়েরা মাঝে মাঝে আসে এখানে, ওই ঠাম্মা মাখিয়ে দেয়, পিপি মাখিয়ে দেয়, ওরা খায়। তো যাই হোক দেখো এটা আমি সেলাই করে নিয়েছি। আর এখানে কিন্তু এই অন্য একটা গাছের আম আছে, এই আমটা কিন্তু বেশ মিষ্টি, তবে সাইজে ছোট, আর কিন্তু মাঝে মাঝে ভীষণ পোকা হয়। তো এই আমগুলো দেখছি ভালো আছে বলে খাচ্ছি, এটা খেতে কিন্তু ভীষণ মিষ্টি, মানে ভীষণই মিষ্টি। তো এই আমগুলোকে কিন্তু আমার আর কি শাশুড়ি বলে এগুলো নাকি নাম মধু কুলকুলি, মানে মধুর মতো মিষ্টি বলে, এর সাইজে ছোট বলে কুলের মতো, তাই এগুলোর নাম দিয়েছে মধু কুলকুলি আম। আমি শুনে ভীষণ হাসছি। তো যাই হোক দেখো আমগুলোকে ছাড়িয়েছি, মেয়েরাও খাচ্ছে, ওদেরকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, একদম লিচুর মতো সাইজ। এখানে তোমার দাদা বেশ কয়েকটা আম এনে দিল, এই যে ধুয়ে ধুয়ে ওদের ছাড়িয়ে দিচ্ছিলাম। আর আমি তো সেলাই করছিলাম, ওই যে সারাদিন বসে বসে বলছি কোমরটা ব্যথা করছে, ভালোই লাগছে না কিছু উঠতে, পিরিয়ডসের যন্ত্রণায়। তো বসে বসে এই যে রুমাল সেলাই করছিলাম, বেশ কদিন ধরেই রুমালটা সেলাই করে কমপ্লিট করে ফেলছিলাম। আর এখানে মেয়ে এসে বলছে মা তুমি আমার সঙ্গে একটুখানি দাবা খেলো। তো কি আর করব, বাধ্য ওই যে সেলাইটাকে সাইডে সরিয়ে রেখে দাবা খেলতে বসলাম, কারণ মেয়ে বড় হচ্ছে, ওকে একটু সময় দেওয়ার দরকার। ও মাঝে মাঝে কী করবে, ভারী মানে পড়াশোনা বাদ দিয়ে সামার ভ্যাকেশনটায় ভীষণ বোর হয়ে যাচ্ছে। আর আমরা তো বাড়ির বাইরে এখন বেরোচ্ছি না, কারণ ওর বাবার টিউশনই, তো আমরা এরকম ইচ্ছা করলে হুট করে বেরিয়ে যেতে পারি না। আর বেরোনোর প্ল্যানিং আপাতত নেই, সামনেই ষষ্ঠী রয়েছে, তো এই মুহূর্তে আমরা বেরোচ্ছিও না। তো ওই যে মেয়ে বোর হচ্ছে বলে বাড়িতে, তো কি করব বলো, এই যে একটু ওর সঙ্গে খেলছিলাম দাবা। অনেক সময় নিজের কাজ ফেলে বাচ্চাকে সময় দিতে হয়, কারণ তাদের বোরিংটা, ওরা যদি বোর হয়ে যায়, যদি বলে এসে মা বোর হচ্ছে, তখন তাদেরকে একটু সময় দেওয়ার ব্যাপার আছে। যাই হোক খেলে নিলাম ওর সঙ্গে। তো তারপরে কিন্তু আমি একটু রেস্টও করেছি, ভীষণ অসুস্থ লাগছিল, আমি একটু শুয়ে পড়েছিলাম। আর এদিকে কিন্তু এখন আমার রুমালটা কিন্তু আরেকটু সেলাই করা বাকি ছিল। তো দেখো এখন মোটামুটি মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাই, সেটুকু কমপ্লিট করে নিয়েছি। তো এই হচ্ছে টোটালটা, রুমালটা সেলাই করা কমপ্লিট, আমার যেটুকু বাকি ছিল সেটুকু করে নিয়েছি। আর তোমাদের সঙ্গে এখন দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার হাতের কাজটা। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার রুমাল সেলাইটা কেমন হয়েছে। তবে এটা কিন্তু একটা অর্ডারের রুমাল, আমি শুরু করেছি প্রথমে এই কাজটা, এই যে আমার হাতের কাজ দিয়ে শুরু করলাম। আমার এই ছোট্ট একটা বিজনেস শুরু করার ইচ্ছা, আমার হাতের কাজ, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো আর অর্ডার করতে পারো। তো সেটা কীভাবে করবে সেটা আমি অবশ্যই তোমাকে জানাবো। তবে তোমরা চাইলে কিন্তু কমেন্ট করতে পারো, এরকম যদি তোমরা রুমাল বা যে কোনো জিনিস, ওড়না, ব্লাউজ বা শাড়ি কাস্টমাইজভাবে নিতে চাও, আমি কিন্তু করতে চেষ্টা করতে পারি। তো শুরু করেছি যখন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে হচ্ছে রুমালটা, সেলাইটা কিন্তু ভীষণ আমার পছন্দের একটা সেলাই, আর এটা কিন্তু সত্যি আমার ভীষণ আর কি ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আমার নিজের কাজ বলে বলছি না, তবে আমার ভালো লেগেছে ভীষণই। আর আমার সঙ্গে যাদের পার্সোনালি যোগাযোগ আছে, তারা বলেছে সত্যিই নাকি ভীষণ ভালো হয়েছে। তো দেখা যাক এখন আমার এই ছোট্ট ইচ্ছাটা আমি কবে বাস্তবায়িত করতে পারি। আমার নিজের ছোট্ট একটা বিজনেস হবে, আর সেটা হবে অবশ্যই সুতো সংক্রান্ত। তো এটা অনেক দিনের আমার একটা স্বপ্ন, বাচ্চারা ছোট বলে করে উঠতে পারছি না, আর নিজের শরীরটাও সাপোর্ট করে না। তো যাই হোক চেষ্টা করি, দেখা যাক কি হয়, সাকসেসফুল হব এমনটা বলতে পারছি না, তবে ইচ্ছা আছে আমার। আমি চাইছি, চেষ্টা করব যে আমার ছোট্ট একটা বিজনেস হোক, যে বিজনেসটায় আমি হব মালিক, এবং আমার মানে ইচ্ছা, আমার ভালোবাসা সব কিছু মিশিয়ে আমি সুন্দর করে এই জিনিসটা কাজ করব। এটা যে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য নয়, হয়তো অর্থ উপার্জন একটা এটা একটা উদ্দেশ্য, কিন্তু আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার মনের শান্তি। এই জিনিসটা করতে আমি ভীষণ ভালোবাসি, আর এটা করতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্যেই কিন্তু এটা করা। যাই হোক এই যে দেখো
চলে এসেছি, এখন রান্না বান্না করতে হবে। এটা হচ্ছে নেক্সট দিনের একটা ক্লিপিং, যেটা তোমাদের সঙ্গে এখন আমি সেলাই করছি, শেয়ার করছি। কারণ কি বলো তো, ওই যে কদিন ধরে অসুস্থ, তো ঠিকমতো ভিডিও এডিট করারও মতো মনের অবস্থা ছিল না। তো যাই হোক, আজকে এই যে দেখো সমস্ত কাজকর্ম গুছিয়ে টুচিয়ে নিয়েছি। আর সকালবেলা কিন্তু তোমাদের দাদা রান্না করেছিল খিচুড়ি, আমি উঠেছি কিন্তু 9:30টায়। তো এই ভাগ্যটা কিন্তু ভগবান আমাকে দিয়েছে বলতে পারো। অনেকেই বলে তুমি বেটো, তুমি খাটো, তোমার চুল নেই, তোমার হাইট কম, তোমার পায়ের সাইজ ছোট, সবই বুঝলাম, সবই বুঝলাম। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি, আমি জানি, আমি এগুলো জানি, ছোটোবেলা থেকেই আমি এগুলো শুনছি যে আমার হাইট শর্ট, আমি মোটা, আমি বেটো, আমার চুল নেই, আমি দেখতে খুব একটা সুন্দরী নই, অসুন্দরীদের মধ্যেই পড়ি আমি, সেসব আমার জানা। কিন্তু আমার মনটা যে সুন্দর, এবং আমার মনটা সুন্দর, আমার মনের ভেতরটা সুন্দর, আর আমি যাকে ভালোবাসি সেও কিন্তু অনেক সুন্দর, সে আমাকে অনেক ভালোবাসে। আমার হাজব্যান্ডের কথা বলছি, সে আমাকে অনেকটাই ভালোবাসে। পৃথিবীতে হয়তো আমাকে এত ভালো আর কেউ বাসতে পারবে না, অবশ্যই বাবা মায়ের পরে হয়তো এতটা ভালোবাসা আমাকে আর কেউ দিতে পারতো বলে আমার মনে হয় না। আমি ভীষণ খুশি। আমি এই যে সকাল 9:30টায় আজকে ঘুম থেকে উঠেছি, মেয়েদের স্কুল নেই, তো সেই মানুষটা কিন্তু সকালবেলা টিউশনে পড়িয়ে সমস্ত কিছু কিন্তু বাসনপত্র 2-4টে যাচ্ছিলো ধুয়ে কিন্তু খিচুড়ি রান্না করেছে। আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, ব্রাশ করে মেয়েরা উঠেছি, তারপর চা খেয়েছি, চা খেয়ে এই যে খিচুড়ি খেয়েছি। এটা কিন্তু সে আমাকে করে দিয়েছে। সে জানে আমি অসুস্থতা বোধ করছি, আমার রাত্রে ঠিকমতো ঘুম হচ্ছে না। আমার রাত্রে ঘুম হচ্ছে না বলে আমার ঘুমটা কমপ্লিট হওয়া ভীষণ প্রয়োজন, না হলে আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি যে সমস্ত কিছু তাকেই কিন্তু সামলাতে হয়, আর আমার বাচ্চাদের কিন্তু ভুগতে হয় তার জন্যে। তো সেই জন্যে সে আমি যতই দেরি করে ঘুম থেকে উঠি, সে আমাকে কখনোই কিছু বলে না যে তুমি কেন দেরি করে থেকে উঠছো, লোকের বউরা রান্না বান্না করে রেডি আর তুমি এখনও ঘুমাচ্ছ। এরকম করে কটু মন্তব্য সে আমাকে কখনোই করে না। সে জানে আমি অসুস্থ, কারণ তা না হলে আমি কখনো বসে থাকার মানুষ না। তো এই যে সে আমাকে এইটুকু করে, আমার জন্য এইটুকু করে, এটা তো আমার কাছে অনেক কিছু। এটা হচ্ছে আমার কাছে ভগবান পাওয়ার মতন। মানে ভগবানের পরে এইরকমভাবে কে মানুষকে এতটা করতে পারে, আমাকে এতটা সহ্য করে সে। আমি জানি আমাকে এতটা কেউ পৃথিবীতে সহ্য করে না। আমি প্রচণ্ড একটা স্ট্রেট ফরওয়ার্ড, মানে ঠোঁট কাটা বলতে পারো, স্পষ্টবাদী মানুষ। আমার পার্টিকুলারলি আমার সেইভাবে কোনো বন্ধু আমার লাইফে নেই, সেইভাবে মানে আমার সঙ্গে কারো অতটা হৃদ্যতা থাকে না। এই কারণ আমি মানে একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আর স্পষ্ট কথা বলে যে মানুষদের বন্ধু থাকে না, এটা সবাই জানে। তো সে যে আমাকে এতটা সহ্য করে, এর জন্য আমি ঈশ্বরের কাছে সত্যি কৃতজ্ঞ। আমি তো আমার কৃতজ্ঞতার ভাষা কাকে করে জানাবো, বোঝাতে পারি না। মানে আমি তো মনে করি যে ভগবান আমাকে হয়তো রূপ দেয়নি, গুণ দেয়নি বলেই এমন একটা স্বামী দিয়েছে। যদি ভালো রূপ দিত, গুণ দিত, তাহলে হয়তো এত ভালো স্বামী দিতেও না। সেই জন্য আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবতী মনে করি যে হ্যাঁ, ভগবান আমাকে এই একটা জিনিস দিয়েছে, আর কিছু না দিলেও আমার কিচ্ছু আসে যায় না। তো দেখো তোমাদের দাদা কিন্তু এই যে খেয়ে যেতে পারেনি, 2 পিস মাংসও খেয়েছে, বাদ বাকি কিন্তু খায়নি। তো ওই জন্য মেয়েদের খেতে দিলাম, আর আমি কিন্তু ওর জন্য অপেক্ষা করি। ও না খেলে আমি কিন্তু সেই জিনিসটা খাই না। কারণ আমি খেলাম, 1 মুঠো ভাত খেয়েছি, একটু লাউ সেদ্ধ দিয়ে খেলাম, একটু ভেন্ডি ভাজি দিয়ে খেলাম, আর 1 পিস মাংস আমি খেয়েছি। কিন্তু ওই যে মাংসটা তুলে রেখে দিলাম কেন, কারণ কি আমার স্বামী না আসলে আমি খাবো না। কারণ ও 2 পিস চিকেন খেয়ে চলে গেছে, বাড়িতে ফিরবে যখন, তখন আমরা দুজনে একসঙ্গে খাবো। এইটুকু আমি ওর জন্য করি। না খেয়ে বসে থাকি, বসে থাকতে ভালোবাসি। হ্যাঁ, না খেয়ে বসে থাকতে এখন আর পারি না। আগে হলে পারতাম, আগে হলে হয়তো না খেয়েই বসে থাকতাম, কিন্তু এখন আমার বয়স হচ্ছে, আমি এখন শরীরটা আমার সাপোর্ট দেয় না। আমি এখন না খেয়ে বসে থাকতে এখন আর পারি না। 2 বছর আগেও হয়তো পেরেছি, কিন্তু এখন আমি না এই মুহূর্তে না খেয়ে থাকতে পারি না। আমার হাত পা থরথর করে কাঁপে, প্রচণ্ড অসুস্থতা ফিল করি। তা না হলেও জানে যে আমি ওর জন্য না খেয়ে বসে থাকবো, সারাদিনই না খেয়ে বসে থাকতাম আগে, কিন্তু এখন আর পারি না। তো এই যে নিজেদের মধ্যে এইটুকু ভালোবাসা এখনও যে বজায় আছে, ঈশ্বর যে আমাকে এইটুকু সুখ দিয়েছে, এইটা আমার কাছে অনেক। মাঝখান থেকে কে বললো তুমি বেটো, তোমার মানে চুল নেই, তোমার মাথায় নেই, তা নেই, তুমি অসুন্দর, আমার সত্যি আমার কিছু আসে যায় না। তবে আমি ভীষণ মজা পাই, এই মানুষগুলো আমাকে যে একটু ছোট করে খাটো করে মজা পায়, এটা ভেবেই আমার ভীষণ আনন্দ লাগে যে কি হতভাগা এরা অন্যের লাইফ নিয়ে এতটাই ব্যস্ত, নিজের লাইফে তো কোনো সুখ শান্তি তৃপ্তি কিছু নেই, তার জন্যই বোধহয় এরা অন্যের লাইফ নিয়ে এতটা বেশি ব্যস্ত থাকে। যাই হোক বন্ধুরা, কথাগুলো বলছি এই জন্যই যে তোমাদের লাইফে এরকম হয়তো কখনো দেখেছো তোমরা, এই ধরনের মানুষ তোমাদের কিরকম করে বলে, তো এদেরকে না খুব বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। কারণ এরা নিজের লাইফ নিয়ে সন্তুষ্ট নয়, নিজের জীবনে কোনো শখ শান্তি সুখ কিছু এদের নেই। এই জন্যই অন্যের ভালো কিছু দেখলেই ওদের সহ্য হয় না। তারা ভাবে বাবা আমরা এত সুন্দরী হয়ে আমরা এত সুখী নই, আর এই যে অসুন্দরী মহিলা, এর লাইফে এত শান্তি, এর হাজব্যান্ডকে এত ভালোবাসে। হ্যাঁ গো, এই জন্য এইটুকু পাওয়ার জন্য না যোগ্যতা অর্জন করতে হয়, যোগ্যতা লাগে তার জন্য। রূপ লাগে না, আর সৌন্দর্য লাগে না তার জন্য, না গুণ লাগে তার জন্যে।
সত্যি গুণ দরকার হয়। রূপ দিয়ে ভোলানো যায়, কিন্তু গুণ মানুষের কাছে আটকে রাখে, তাই না? তো এইটুকু তোমরা শেখো, শেখো, অন্যের পেছনে না লেগে একটু গুণ অর্জন করো, একটু করো কিছু অর্জন, যাতে স্বামী তোমাদেরকে ভালোবাসতে বাধ্য হয়। আমার স্বামী তো আমাকে ভালোবাসে, এই যে তোমার স্বামীরা তোমাদের ভালোবাসে না, তোমাদের জীবনে এত অতৃপ্তি, এর জন্য কিন্তু তোমরাই দেয়। তোমরা এত মানুষের খুঁত ধরো, অথচ নিজেদের কোথায় খুঁত আছে সেটাই তোমরা খোঁজার চেষ্টা করো না, খোঁজার প্রয়োজনও মনে করো না, আর এই জন্যই তোমরা নিজেদের জীবনে এতটাই অখুশি। তো নিজের জীবনে অতৃপ্তিটাকে একটু চেষ্টা করো মেনটেন করার, ওইটাকে একটুখানি কাজ করো, ওইখানে কাজ করো, নিজের জীবনটাকে উন্নত করো, চিন্তাধারাকে উন্নত করো, নিজের স্কিলগুলোকে ডেভেলপ করো, দেখবে জীবনে অনেক শান্তি। অন্যের পেছনে লেগে না সত্যিই কোনো শান্তি পাওয়া যায় না। এইগুলোই দেখে কারা বোঝাবে জানি না, আমি বোঝাতে পারবো না, আমি বোঝাতে যাইও না, আমার প্রয়োজন নেই। আমি হেসে খুব এনজয় করে বলে হ্যাঁ, তো হ্যাঁ, খুব ভালো কথা বলেছো, আমি জানি আমি ছোটো বেটো, আমি মোটা, আমি জানি এগুলো, আমি জানি এগুলো, এগুলো আমি নিজে জানি, এগুলো তো সত্যি কথা বলেছো, আর তুমি যে এত সুন্দর করে সত্যি কথাটা বললে, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এভাবেই আমি জিনিসটাকে হ্যান্ডেল করি, কারণ আগে দেখেছিলাম খেপে গিয়ে না কোনো লাভ হয় না, এদেরকে জিতিয়ে দেওয়া। তুমি যত খেপে যাবে এরা তত মজা পাবে, সো এদের মজা পেতে দেওয়ার তো কোনো মানেই হয় না, তাই না? তো দেখো বন্ধুরা, আজকে এই যে একটু ভালো লাগছে বলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর আমি চাই যে তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা, একটু সাপোর্ট পাবো। তোমরা চাইলে অবশ্যই একটু সাপোর্ট করতে পারো। তো আজকের মতো এখানেই টাটা করছি, সবাই